নমস্কার, সোমালি। আমার হেলথ পডকাস্ট রাইট ইনসাইট উইথ সোমালিতে আপনাদের সকলকে স্বাগত। এখানে আমি হেলথ রিলেটেড বিভিন্ন রকমের প্রবলেম, যেগুলোর সলিউশনস, সেগুলোর মিথ বা ভুল ধারণা, সেগুলোতে কীভাবে রিকভার করা যায় সেই নিয়ে আলোচনা করব বিশিষ্ট ব্যক্তিদের সাথে। আজকে আমার সাথে আছেন রিনাউন্ড গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট ডক্টর সুব্রত পাল স্যার। ধন্যবাদ স্যার আমাকে সময় দেওয়ার জন্য। আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা খুব ছোট একটা টপিক, সেটা হচ্ছে গ্যাস, অম্বল, অ্যাসিডিটি বা GERD। কথাগুলো ভীষণ শোনা খুব কমন, কিন্তু সেই ছোট্ট ছোট্ট কথাগুলো থেকেই অনেক সময় অনেক বড় প্রবলেম আমাদের লাইফে আসতে পারে। এই নিয়ে আজকে আমরা কিছু প্রশ্নাবলী করব স্যার আপনাকে, এবং আপনার থেকে আমরা এই ব্যাপারটা থেকে কিভাবে বেরোনো যায় বা কিভাবে এটাকে কন্ট্রোল করা যায় সেটা নিয়েও আমরা জেনে নেব। আমার প্রথম প্রশ্ন আপনাকে স্যার, এই অ্যাসিড রিফ্লাক্স বা গ্যাস্ট্রিক সমস্যা কিভাবে নর্মালি বোঝানো যায়, কিভাবে আপনি নর্মালি ব্যাখ্যা করেন? খুব ভালো কোশ্চেন। তবে তার আগে আমি বলি যে খুব ছোট্ট প্রবলেম বললে তো অ্যাকচুয়ালি এটা খুব ছোট্ট নয়, এর ম্যাগনিটিউড কিন্তু বিশাল। অসংখ্য মানুষ এই গ্যাস, অম্বল, রিফ্লাক্স এই সমস্ত প্রবলেমে সাফার করছে, জর্জরিত হয়ে আছে। কাজেই এটা খুব সামান্য প্রবলেম, হয়তো তার সিভিয়ারিটি বা তার কমপ্লিকেশন রেট হয়তো অতটা বেশি নয়, কিন্তু মানুষের সাফারিংস অনেক আছে। কাজে সেই জিনিসটা মাথায় রেখেই আমাদের কাজটা করতে হবে, যাতে ম্যাক্সিমাম মানুষের কাছে আমরা মেসেজটা পৌঁছে দিতে পারি যে এই অসুখটা কিভাবে আমরা তার মোকাবিলা করব, কিভাবে বুঝবো যে কখন এই রিফ্লাক্স বা অ্যাসিড বা গ্যাস এর কমপ্লিকেশন আসছে কিনা, সেইগুলো আমাদের সেইভাবে আমাদের আলোচনাটাকে সেই ডাইরেকশনে আমাদের নিয়ে যেতে হবে। তো প্রথমেই বলি যে গ্যাস বলতে বা অ্যাসিড বলতে কি বোঝায়। আমাদের যে পাকস্থলী আছে, পাকস্থলীর মধ্যে কিন্তু অ্যাসিড প্রত্যেকটা মানুষের মধ্যেই আছে, এবং অ্যাসিড একটি অত্যন্ত প্রয়োজনীয় জারক রস, যেটা আমাদের খাদ্যকে হজম করতে সাহায্য করে। তার সঙ্গে কিছু অণুজীবী, ব্যাকটেরিয়া, ভাইরাস, ফাঙ্গাস, যেগুলো খাদ্যের মাধ্যমে আমাদের শরীরে প্রবেশ করে, সেগুলোকে ধ্বংস করতেও কিন্তু এই অ্যাসিডের অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। কাজেই অ্যাসিডটাকে আমরা একদম পুরোপুরি নির্মূল করে দেবো, জিরো করে দেবো, এই ধারণাটা কিন্তু বৈজ্ঞানিকভাবে ঠিক নয়। কাজেই আমাদের অ্যাসিড আমাদের থাকবে, কিন্তু এই অ্যাসিডটা কখন আমাদের সমস্যার সৃষ্টি করবে সেই জায়গাটা আমাদের বুঝে নিতে হবে। কারণ পাকস্থলীর মধ্যে অ্যাসিড থাকলে তাতে কিন্তু প্রবলেম হবে না, মানুষ বুঝতেই পারবে না, কারণ সেখানে মিউকাস মেমব্রেন বা শ্লেষ্মার ঝিল্লিটা এমনভাবে তৈরি যাতে তারা কিন্তু বুঝতে পারবে না যে পাকস্থলীতে অ্যাসিড আছে। কিন্তু যে মুহূর্তে অ্যাসিডটা খাদ্যনালী বা ইসোফেগাসে চলে আসবে, তখনই কিন্তু তার বার্নিং সেন্সেশন হবে, কারণ ইসোফেগাসের মিউকোসা কিন্তু অ্যাসিডটাকে উইথস্ট্যান্ড করার মতো ভাবে তৈরি নয়। তো সেই রিফ্লাক্স বা অ্যাসিডের সিমটমসগুলো তখনই হয় যখন পাকস্থলী থেকে অ্যাসিডটা খাদ্যনালী বা ইসোফেগাসের মধ্যে চলে আসছে, সেটাকেই বলা হয় রিফ্লাক্স বা অ্যাসিড রিফ্লাক্স। স্যার, আজকাল এই এত বেশিভাবে এই ব্যাপারটা নিয়ে আমরা কেন ভুগছি? মানে খুব কমনলি আমরা সবার ক্ষেত্রে শুনি, স্কুল গোয়িং বাচ্চা, কলেজ গোয়িং মানুষ, অফিস করছেন যারা, সবার ক্ষেত্রে মানে প্রায় আমি শুনে থাকি, বা খুব কমন একটা কোয়েশ্চেন আপনার পেশেন্টরাও নিশ্চয়ই বলবে, সবসময় আমার গলাটা টক হয়ে রয়েছে। এটা কেন ভুগছে স্যার? এর মূল কারণটা কি হতে পারে? এর মূল কারণ কিন্তু অনেক, মানে অ্যাসিড তো দীর্ঘদিন থেকে আছে, মানে আজন্ম কাল থেকে অ্যাসিড মানুষের শরীরে আছে, কিন্তু এই যে সেন্সিটিভিটি, মানুষের সিমটমস, এইগুলো রিসেন্টলি বেশি দেখা যাচ্ছে। তার একটা কারণ হচ্ছে জীবনযাত্রার কোয়ালিটি অফ লাইফ, তার একটা পরিবর্তন হয়েছে। আমাদের লাইফস্টাইলটা চেঞ্জ হয়েছে, যাপন শৈলীর মধ্যে একটা পরিবর্তন হয়েছে, খাদ্যাভ্যাসের মধ্যে একটা পরিবর্তন হয়েছে, আমাদের যে ওয়ার্ক প্যাটার্ন তার মধ্যে পরিবর্তন হয়েছে, আমাদের বডি ওয়েট তার মধ্যে একটা পরিবর্তন এসে গেছে, তার সঙ্গে কিছু মেটাবলিক ডিজিজ এসে গেছে। সেই সমস্ত মেটাবলিক ডিজিজগুলো, বিশেষ করে ডায়াবেটিস, হাইপোথাইরয়েডিজম, ওবেসিটি, এই ধরনের সমস্যাগুলো যখন বেশি পরিমাণে আসছে মানুষের মধ্যে, তাদের ক্ষেত্রে এই অ্যাসিড রিফ্লাক্সের প্রবলেমটাও বেশি দেখা দিচ্ছে। আর তার সঙ্গে মানুষের সাইকোলজিক্যাল প্রবলেম, ওরি, হারি অ্যান্ড কারি, মানুষ এখন দৌড়চ্ছে প্রতিদিন, প্রতি মুহূর্তে মানুষ দৌড়চ্ছে। আর যখন শুয়ে আছে তখনও কিন্তু সে দৌড়চ্ছে, তার মনে মনে সে দৌড়চ্ছে, তার মনে পরবর্তীকালে কি তার প্রোগ্রাম হবে, কি তার প্ল্যানিং হবে, ব্রেনটা দৌড়চ্ছে। মানে যখন সে মানুষ শুয়ে আছে, রেস্ট নিচ্ছে, তখন অ্যাকচুয়ালি কিন্তু সে রেস্ট নিচ্ছে না, সে কিন্তু দৌড়চ্ছে। কাজে এই যে ওরি, হারি অ্যান্ড কারি, তিনটে জিনিস, সবসময় একটা চিন্তা, অনিশ্চয়তা, কাল কি হবে, আর পর মুহূর্তে কি হবে, এই একটা জিনিস, প্রচন্ড ফাস্ট লাইফস্টাইল। আর কারি মানে কি? খাদ্যাভ্যাস, মানে তার চটজলদি খাবার, ফাস্ট ফুড খাবার, মশলাদার খাবার,
অতিরিক্ত খাবার ভোজন করে ফেলা, এইগুলো সমস্ত জিনিসগুলো মিলেমিশে যে শরীরের যে নর্মাল যে ফিজিওলজি, সেই নর্মাল ফিজিওলজিটা কিন্তু আস্তে আস্তে ভেঙে পড়ছে। তার জন্যই এই সমস্যাগুলো এখন বেশি দেখা দিচ্ছে। স্যার নর্মালি আমরা যে খাওয়া দাওয়াগুলো করছি সেখান থেকে স্পেসিফিকলি আপনি কিছু খাওয়া দাওয়া বলুন যেটা মেনলি এই অ্যাসিড রিফ্লাক্সকে বা অ্যাসিডিটিটাকে বাড়াতে ট্রিগার করছে। হ্যাঁ, কিছু কিছু খাবার আছে যে খাবারগুলো অ্যাসিড সিক্রিশনটাকে বাড়িয়ে দেয়, আবার কিছু কিছু খাবার আছে অ্যাসিড সিক্রিশন বা অ্যাসিডের যে ক্ষরণ হয় সেটা বাড়াচ্ছে না, কিন্তু অ্যাসিড রিফ্লাক্স বলে পাকস্থলী থেকে খাদ্যটাকে বা অ্যাসিডটাকে ইসোফেগাসের মধ্যে নিয়ে আসতে সাহায্য করে। যেমন অত্যধিক পরিমাণে তৈলাক্ত খাবার যদি খাওয়া হয়, ফ্যাট যদি খাওয়া হয়, কফি বিশেষ করে কফি বারে বারে যদি খাওয়া হয়, তাহলে দেখা গেছে কিন্তু রিফ্লাক্সটা বেড়ে যায়, তার স্টমাকে যে নর্মাল অ্যাসিড কিন্তু খাদ্যনালীতে এসে চলে আসছে। স্যার একটা প্রশ্ন করি এখানে আমি, সেখানে হচ্ছে এখন খুব নেট দুনিয়া দেখা যায়, কারণ এখন সবাই ভীষণভাবে নেট দেখে সব কিছু ট্রিটমেন্ট করতে চেষ্টা করেন। তো সেখানে অনেক ক্ষেত্রে থেকেই আমি শুনেছি বা অনেক চ্যানেল থেকে দেখেছি বা যে বারবার করে ব্ল্যাক কফি খালি পেটে খাওয়ার জন্য, এটা কি অ্যাসিডিটিকে বাড়াতে পারে? এটা ব্ল্যাক কফি যদি বারে বারে খাওয়া হয় তাহলে কিন্তু অ্যাসিড রিফ্লাক্স হওয়ার সম্ভাবনাটা বেড়ে যেতে পারে। হ্যাঁ, কিন্তু আবার তার তো কিছু বেনিফিশিয়াল এফেক্টও আছে, কিন্তু রিফ্লাক্স বেড়ে যেতে পারে। বিশেষ করে ওই খাদ্য নালীর মধ্যে যদি অ্যাসিডটা চলে আসে ইসোফেগাসের মধ্যে, তাহলে কিন্তু রিফ্লাক্স সিমটমসটা বেড়ে যেতে পারে। মানে এটা মনিটর করতে হবে। হ্যাঁ, সেটা মনিটর করতে হবে, দেখে অ্যাডজাস্ট করতে হবে। স্যার আপনি আমাকে একটা কথা বলুন, সেটা হচ্ছে বাড়ির মহিলারা, বয়স্ক মহিলারা বাড়িতে, এটা খুব কমনলি আমি শুনি 11টার আগে ব্রেকফাস্ট করা হয় না। অনেক মানুষকে আমি শুনি ব্রেকফাস্ট তো করাই হয় না। অনেক প্রফেশন আছে যেখানে ব্রেকফাস্ট করার টাইম পাওয়া যায় না, তবে আর্লি বেরিয়েছে বাড়ি আইটি সেক্টরে। তো ব্রেকফাস্টে কতটা গুরুত্বপূর্ণ দিক আছে অ্যাসিডিটির ক্ষেত্রে, মানে সেক্ষেত্রে কি একটা ফ্যাক্টর? এটা একটা অ্যাসিডিটির ক্ষেত্রে একটা বড় ফ্যাক্টর হচ্ছে টাইমিংস অফ ফুড ইনটেক, মানে আমি কখন খাচ্ছি আর কতটা ইন্টারভ্যালে খাচ্ছি, এমটি স্টমাক কতটা থাকছে, কতটা সময় আমার এমটি স্টমাক থাকছে, এর উপরে কিন্তু অনেক কিছু ডিপেন্ড করে। আমি যদি 12 ঘন্টা ফাস্টিং করে থাকি, তারপরে যখন খাবারটা পাবো, ন্যাচারালি আমার খাবারের প্রতি একটা ক্রেভিং চলে আসবে, একটা প্রচন্ড রকম আকর্ষণ আসবে এবং সেই খাবারটা একটু বেশি পরিমাণে খেয়ে নেবে এবং বডিও সেইভাবে রেসপন্স করবে, কারণ সারাদিন সে অ্যাসিডটা সিক্রিশন হয়নি। কারণ বডিতে স্টমাকে অ্যাসিড সিক্রিশন দুই ভাবে হয়, একটা হচ্ছে বেসাল অ্যাসিড সিক্রিশন আর একটা হচ্ছে ফুড স্টিমুলেটেড অ্যাসিড সিক্রিশন। মানে খাচ্ছি যখন অ্যাসিডটা বের তখন হচ্ছে, অ্যাসিডটা বেশি বেরোচ্ছে, এটাকে বলে ফুড স্টিমুলেটেড অ্যাসিড সিক্রিশন। আর যে বেসাল মানে কন্টিনিউয়াস সারাদিন ধরে একটা খুব মিনিমাম অ্যামাউন্টের অ্যাসিড কিন্তু সবসময় তার খরার মধ্যে থাকছে, সেটাকে বলে বেসাল অ্যাসিড সিক্রিশন। তো এই ফুড স্টিমুলেটেড অ্যাসিডটা যদি অনেকক্ষণ না খেয়ে তারপরে আমি হঠাৎ করে খাই, তাহলে কিন্তু তার বেশি হয়ে যায়। এবং মানে দিনে হয়তো দুবার খাচ্ছে, ন্যাচারালি তখন খাবার পরিমাণটা বেশি হয়ে যাবে এবং অ্যাসিডটা তখন বেশি সিক্রিশন হবে। এখন সেই অ্যাসিডটা যদি কোনো কারণে খাদ্যনালীর মধ্যে চলে আসে, তাহলেই রিফ্লাক্সের সিমটমসগুলো আসবে। নরমালি স্যার রিফ্লাক্সের সিমটমসগুলো কি কি? রিফ্লাক্সের সিমটমস বলতে যেটা কমন সিমটমস যেগুলো আছে, কিছু কিছু আছে কমন সিমটমস আর কিছু আছে আনকমন সিমটমস। কমন সিমটমস হচ্ছে হার্টবার্ন, বুকে জ্বলন, বলছে অনেক পেশেন্ট একদম টিপিক্যালি এসে বলে যে একটা শীষের মতো উঠছে, পেট থেকে শীষের মতো গলার কাছে চলে আসছে, জ্বালা করছে, একটা আগুনের একটা মনে হচ্ছে হালকা উপরে উঠে আসছে, মুখের মধ্যে টক জল চলে আসছে, গলার কাছে একটা পোটলার মতো জমে আছে, পোটলার মতো আটকে থাকছে মনে হচ্ছে, সবসময় সেটা কেউ কাশি দিয়ে ওটাকে বার করার চেষ্টা করছে বা বারে বারে ঢোক দিলে তলায় নামিয়ে দেওয়ার চেষ্টা করছে। এইগুলো হচ্ছে রিফ্লাক্সের সিমটমস। এছাড়াও কিছু সিমটমস আছে যেগুলোকে অ্যাসিমটোমেটিক, যেটাকে বলে অ্যাটিপিক্যাল সিমটমস, যেমন হচ্ছে ড্রাই কফ, মানে খাওয়ার পরেই খুক খুক করে কাশছে, কিছু বেরোচ্ছে না, খাপ খুক করে কাশছে সবসময়, বা খাওয়ার পরেই নাক দিয়ে একটু জল চলে এলো, মানে পেটের জলটা নাকে চলে এলো, দিয়ে একটু বেরিয়ে চলে এলো, তারপরে কাশি হলো। অনেকের মুখের মধ্যে একটা দুর্গন্ধ হচ্ছে, দীর্ঘদিন ধরে এরকম যে রিফ্লাক্সের ভোগে তাদের দাঁতগুলো ক্ষয়ে যাচ্ছে। অনেকের ব্যাড ডেন্টাল হাইজিন, ওরাল হাইজিন, তার একটা বড় কারণ বিকজ অফ দ্য অ্যাসিড, মানে ওইটা মুখে চলে আসছে, তো সেখান থেকে আমাদের ডেন্টাল হাইজিনটা নষ্ট হচ্ছে, সেটা বলে অ্যাসিড রিফ্লাক্সের। এগুলো হচ্ছে অ্যাটিপিক্যাল সিমটমস, এগুলো অনেক সময় সাধারণ পেশেন্টরা বুঝতে পারে না। ওরা মেইনলি আসে ওই রিফ্লাক্স বা গ্লোবাস সেন্সেশন, হার্টবার্ন, চেস্ট পেইন, অনেক সময় এমন চেস্ট পেইন হচ্ছে খাওয়ার পরে মনে হচ্ছে না কার্ডিয়াক পেইন হচ্ছে, অ্যাকচুয়ালি সেটা কার্ডিয়াক পেইন নাও হতে পারে, তো সেটা দেখতে হয়। অনেক সময় চেস্ট পেইন হয়ে পেশেন্ট চলে আসছে চেস্ট পেইন নিয়ে, তারপরে দেখা গেল সমস্ত রকমের ইনভেস্টিগেশন আমরা করলাম, কার্ডিয়াক রিলেটেড ইনভেস্টিগেশন, কিন্তু কিছুই বেরোচ্ছে না, তখন সেটাকে রিফ্লাক্সের ট্রিটমেন্টের দিকে নিয়ে যেতে হয়। স্যার আজকাল আমাদের প্রত্যেকের প্রচুর স্ট্রেস লেভেলটা হাই, জব রিলেটেড বলুন, পার্সোনাল লাইফ রিলেটেড বলুন, সমস্ত ওয়ার্ক লাইফ ব্যালেন্সও মানুষ করতে গিয়ে অনেক হাঁপাচ্ছে।
তো সেখানে স্ট্রেস কি একটা কারণ যেটা অ্যাসিডটাকে বাড়ায় বা অম্বল, বুক জ্বালা এগুলো? খুব ভালো কোশ্চেন। অবশ্যই এটা স্ট্রেস একটা বড় কারণ। স্ট্রেস মানে কিন্তু শুধু ফিজিক্যাল স্ট্রেস নয়, মেন্টাল স্ট্রেস। এবং যেটা বললাম প্রথমে যে ওরি হারি অ্যান্ড কারি, মানে প্রচন্ড ফাস্ট লাইফস্টাইল যাদের হচ্ছে তাদের মধ্যে কিন্তু অ্যাসিড যে সিক্রিশন হয় তার কিন্তু অনেকগুলো ফিজিওলজিক্যাল কারণ আছে। আমি খাবারটা দেখলাম, দেখার সঙ্গে সঙ্গে কিন্তু আমার শরীরের মধ্যে অ্যাসিড সিক্রিশন হয়ে গেছে। আমি খাবারের কথা ভাবলাম, আমার অ্যাসিড সিক্রিশন হয়ে গেছে। সেরকম আমি একটা খুব আনওয়ান্টেড একটা খুব ভয়ঙ্কর জিনিস আমি চিন্তা করলাম, মনের মধ্যে ভীতির সঞ্চার হলো, তার মধ্যে বডিতে ফিজিওলজিক্যাল অ্যাসিড সিক্রিশন শুরু হয়ে গেল। এই ধরনের ভাবেও অ্যাসিডটা এইভাবে হয়। খাদ্য যেরকম আসে সেরকম খাদ্য ছাড়াও যেটাকে বলে সেফালিক ফেজ অফ অ্যাসিড সিক্রিশন, মানে ফুডের কথা ভাবছি আমি, ভাবতে ভাবতে আমার অ্যাসিড সিক্রিশন শুরু হয়ে গেল। মানে মনে মনে ভাবছি আমি, হয়তো আমার খুব খিদে পেয়েছে, আমি মনে মনে ভাবছি আমি খাচ্ছি না, তখন খাবার হয়তো পরিস্থিতি নেই, খাওয়ার সেই সময় হয়তো খাওয়ার মতো পরিস্থিতি আমি নেই, কিন্তু আমি মনে মনে ভাবছি যে আমার হয়তো খাবারটা খেলে ভালো হয়, বা কালকে আমি ওই খাবারটা খেয়েছিলাম, খুব এনজয় করেছিলাম, আমার পেটের মধ্যে অ্যাসিডটা তখন অলরেডি সিক্রিশন, সেটা বলে সেফালিক ফেজ অফ অ্যাসিড সিক্রিশন। মানে ব্রেন কন্ট্রোল করছে বডিটাকে কিভাবে আমার অ্যাসিডটা সিক্রিশন, শুধু অ্যাসিড নয়, জারক রস, এগুলো সিক্রিশন। কাজেই স্ট্রেস একটা বড় ফ্যাক্টর। স্যার এটা খুব ইম্পর্ট্যান্ট একটা আমার যেটা মনে হয় সেটা হচ্ছে যে আমি প্রায়শই দেখেছি যে মেডিসিন শপেতে গিয়ে অনেক লোক বলে এরকম যে আমার খুব অম্বল হচ্ছে, একটু ওষুধ দাও। তো তখন মেডিসিন শপ থেকে উইদাউট প্রেসক্রিপশন, উইদাউট কোনো কিছু ছাড়াই, ডক্টরের পরামর্শ ছাড়াই ওখান থেকে মেডিসিন শপ থেকে তাকে হয়তো প্যান্টোপ্রাজল দিয়ে দেওয়া হলো বা এসোমোপ্রাজল দিয়ে দেওয়া, যেটা হাতের কাছে রইল। এটাকে একটা ভালো প্র্যাকটিস, এর কতটা খারাপ দিক থাকতে পারে? আসলে মানুষ তো অভিজ্ঞতার দাস, অভিজ্ঞতায় দেখেছে যে শুনেছে কারোর কাছে যে আমার পেট জ্বালা করছে, বুক জ্বালা করছে, বুকে ব্যথা হচ্ছে, কাজেই আমাকে একটু, ও বলেছে আমি একটু প্যান্টোপ্রাজল গ্রুপের ওষুধ খেয়েছি, কেউ বলছে আমি রেনিটিডিন খেয়েছি, কেউ বলছে আমি একটু অ্যান্টাসিড খেলাম, আমার ভালো হয়েছে। তো সেই অভিজ্ঞতাটা সঞ্চয় করে অনেকে যায় দোকানে গিয়ে একটু খেয়ে দেখলো প্যান্টোপ্রাজল বা রাবিপ্রাজল বা ওই ধরনের ওষুধ খেয়ে দেখলো, সে দেখলো যে হয়তো একটু সাময়িক আরাম পেলো। অনেক সময় আরাম পায় না যে তা নয়, ওটিসি মেডিসিন নিয়ে পেশেন্টরা রিলিফ হয়, বিশেষ করে অ্যাকিউট এমার্জেন্সি যখন খুব কষ্ট পাচ্ছে, খুব সাফারিংস হচ্ছে, সে হয়তো খেয়ে একটু বেনিফিট পেলো। এবং এরকমও দেখা গেছে যে অনেক সময় চুনের জল খেয়ে নিচ্ছে। আগেকার দিনে যখন এত প্যান্টোপ্রাজল বা রাবিপ্রাজল চুনের জল খেয়ে নেয়, আগেকার দিনে ছিল, অনেকে এখনো আছে, কোনো রেলওয়ে স্টেশনে গিয়ে দেখা যায় এক ধরনের বাইকার্বনেটের সোডার জল পাওয়া যায়। এগুলো কারা খায়? যেগুলো যারা খুব ওই কায়িক পরিশ্রম করে, সারাদিন হয়তো খাওয়ার সময় নেই, পেট জ্বালা করে এসছে, পেটে ব্যথা করছে, ওই চুনের জল বা সোডার জল খেয়ে তারা একটু করে পেটটাকে শান্ত করে। কিন্তু এইগুলো লং টাইম এফেক্ট তো ডেফিনেটলি আছে, কারণ অ্যাসিড খেয়ে সাময়িক সে হয়তো বেনিফিট পাচ্ছে, কিন্তু এই অ্যাসিডের ছদ্মবেশে আর পেছনে আর কোনো অসুখ লুকিয়ে আছে কিনা, আর কোনো অসুখ ধেয়ে আসছে কিনা, সেইগুলো তো সাধারণ মানুষের পক্ষে বোঝা সম্ভব নয়। কারণ সে হয়তো অ্যাসিড বলে দীর্ঘদিন ধরে প্যান্টোপ্রাজল খেয়ে চলে যাচ্ছে, কিন্তু তারপরে হয়তো দেখা গেল তার পেটের মধ্যে কোনো স্টমাকের মধ্যে একটা বড় আলসার হয়ে আছে, বা টিউমার হয়ে আছে, বা কারো গলস্টোন হয়ে আছে, বা কারো কার্ডিয়াক প্রবলেম হয়ে আছে, নানা রকমের সমস্যা ব্যাকগ্রাউন্ডে থাকতে পারে। সেগুলো একজন অভিজ্ঞ চিকিৎসক ছাড়া সেগুলো বলা সম্ভব নয়, মানুষের পক্ষে সেগুলো নিজে নিজে ডায়াগনোসিস করাটা সম্ভব নয়। সে একবার দুবার হয়তো সে প্যান্টোপ্রাজল কিনে খেলো বা রাবিপ্রাজল কিনে খেলো, খেয়ে রিলিফ পেলো, কিন্তু বারে বারে যদি এই জিনিসটা তার জীবনে ঘটতে থাকে তাহলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। অ্যাসিড যে একটা মানুষের হচ্ছে স্যার, তো এর তো কিছু লং টাইম এফেক্ট আছে, শর্ট টাইম এফেক্ট আছে, একটু যদি আমাকে লং আর শর্ট এটা একটু বুঝিয়ে দেন। অ্যাসিডে যদি বেশি থাকলে যেটা হয়, এই যে রিফ্লাক্স যেরকম বললাম, রিফ্লাক্স হলে কি হয়, বারে বারে অ্যাসিডটা খাদ্যনালীর মুখের কাছে এসে টাচ করে, ওখানে টাচ করতে করতে আলসার হয়, যেটাকে বলা হচ্ছে রিফ্লাক্স ইসোফেজাইটিস, রিফ্লাক্স ইসোফেজিয়াল আলসার। এবং রিফ্লাক্স ইসোফেজাইটিস এবং ইসোফেজিয়াল আলসার বারে বারে হতে হতে কি হয়, ওখানে একটা স্ট্রিকচার হয়ে যায়, অনেক সময় সেটাকে বলে পেপটিক স্ট্রিকচার, খাদ্যনালীটা সরু হয়ে যাচ্ছে, বারে বারে একটা জায়গায় অ্যাসিড এক্সপোজার হচ্ছে, আলসার হচ্ছে, আবার আলসারটা সেরে যাচ্ছে, এইভাবে করতে করতে স্ট্রিকচার হয়। যখন পেশেন্ট খেতে গেলে খাবার আটকে যায়, এটা লং টার্ম এফেক্ট, গলায় আটকে যাচ্ছে, খাবারটা ডিসফেজিয়া হয়ে যায়, এটাকে বলে ডিসফেজিয়া। আবার অনেক সময় কি হয়, ওইখানে ওই আলসার বারে বারে হতে ব্যারেটস ইসোফেগাস বলে একটা কন্ডিশন আছে, ব্যারেটস গর্ত হয়ে যায়, আলসারটা হয়ে ওর মিউকাস মেমব্রেনের ক্যারেক্টারটি চেঞ্জ হয়ে যায়। নরমাল যে মিউকাস মেমব্রেন থাকে সেটা
চেঞ্জ হয়ে সেটা একটা প্রি ম্যালিগন্যান্ট কন্ডিশন, সেখান থেকে ক্যান্সারও পর্যন্ত হতে পারে। মানে লং টার্ম যদি আমি ধরি, যদি দীর্ঘদিন ধরে যদি এরকম অ্যাসিডের সমস্যা থাকে, ক্যান্সার পর্যন্ত যেতে পারে, সেই একটা সমস্যা থাকে। আর শর্ট টার্ম এফেক্টের মধ্যে মেইনলি যেটা হয়, পেশেন্টের সাফারিংস, পেশেন্টের কোয়ালিটি অফ লাইফ ফল করে যায়, তার কনসেন্ট্রেশন এবিলিটি কমে যায়, কোনো জিনিসে কনসেন্ট্রেট করতে পারছে না, সবসময় পেট নিয়ে ভাবছে, পেট নিয়ে চিন্তা করছে, কখন একটা প্যান্টিপাজল খাবো, কি খেলে আমার ভালো হবে, কি কোনটা খাবো না, এই নিয়ে সে সারাদিন ধরে তার চিন্তা ভাবনার মধ্যে পড়ে থাকছে। আর এই সারা দিকে বললাম যে ডেন্টাল অ্যাট্রিশন, মুখে দুর্গন্ধ এগুলো থাকে, ন্যাজাল কনজেশন এগুলো হয়, ম্যাক্সিলারি সাইনাসাইটিস। কোয়ালিটি অফ লাইফটাই তো স্যার অনেকটা খারাপ হয়ে যাচ্ছে, অনেকটাই জিওপাটাইজড হয়ে যায়, অনেকটাই কমে যাচ্ছে কোয়ালিটি অফ লাইফ। স্যার এরপর আপনাকে জিজ্ঞাসা করবো স্যার, এইরকম ক্ষেত্রে কিভাবে লাইফস্টাইল চেঞ্জ করাটা খুব দরকার, সেটা শর্ট টাইম হোক বা লং টাইম তো ট্রিটমেন্ট থাকছে, ট্রিটমেন্টের সাথেও লাইফস্টাইল মডিফিকেশনের প্রয়োজন আছে। লাইফস্টাইল মডিফিকেশনটা খুব ইম্পর্টেন্ট। লাইফস্টাইল মডিফিকেশন বলতে রিল্যাক্সেশন বডিলি অ্যান্ড মেন্টালি, দুদিক থেকেই রিল্যাক্সেশন। সেইটা কিন্তু ভেরি এক্সপেন্সিভ টুডেজ লাইফ। স্লিপ ইজ এ ভেরি এক্সপেন্সিভ কমোডিটি রাইট নাও। কাজে স্লিপটা খুব ইম্পর্টেন্ট, অ্যাটলিস্ট 6 থেকে 8 ঘন্টা স্লিপ যেন তাও অ্যাফোর্ড করতে পারলে তার পক্ষে খুবই ভালো। মিনিমাম 7 ঘন্টা, মিনিমাম 6 থেকে 7 ঘন্টা সাউন্ড স্লিপ, এইটা খুব ইম্পর্টেন্ট জিনিস। মোবাইলটা সরিয়ে রেখে, মোবাইলটা সরিয়ে রেখে, আর খুব প্রচন্ড ফাস্ট লাইফ, প্রচন্ড টার্গেটের পেছনে দৌড়ানোর চেষ্টা করা, এই জিনিসগুলো থেকে যতটা সম্ভব বিরত থাকাটা খুব মানে পরিমিতি বোধ, জীবনের মধ্যে একটা পরিমিতি বোধ যদি আনা যায়, তাহলে কিন্তু তাদের জীবনের মধ্যে এই সমস্ত সমস্যাগুলো অনেকটাই কম থাকবে। কারণ আমার যদি চাহিদা কম থাকে, তাহলে কিন্তু আমার দৌড়ানোটাও কম থাকবে, আর দৌড়ানোটা কম থাকলে তার এফেক্ট কিন্তু বডিতেও যেরকম আসবে, ঘুমের মধ্যে মানসিক স্বাস্থ্যের উপরেও পড়বে, এবং সেইগুলো থাকলে কিন্তু এই জিনিসটা অনেক কম হবে। তার সঙ্গে তো ওষুধপত্র তো আছেই। লাইফস্টাইলের মধ্যে খাদ্যাভ্যাসের পরিবর্তন একটা খুব বড় জায়গা আছে। যে খাবারগুলো খেলে সমস্যা বাড়ে, সেই খাবারগুলোকে অ্যাভয়েড করতে হবে, এবং সেগুলো কিন্তু কোনো ফিক্সড খাবার নয়। কিছু ফিক্সড খাবার আছে, যেমন যারা অ্যালকোহল খায়, যারা স্মোকিং করে, বা কিছু ওষুধপত্র আছে যে ওষুধগুলো খেলে ওই ইসোফেজিয়াল স্ফিংটারটা টোনটা কমে যায়, তাহলে তাদের অ্যাসিড রিফ্লাক্সটা বেড়ে যায়। তো সেইগুলো আগে থেকে সচেতন হয়ে যেতে হবে। আর কিছু খাবার আছে যেগুলো ইন্ডিভিজুয়ালাইজ, যেমন কারোর দুধ খেলে সমস্যা হয়, কারোর সবজি খেলে সমস্যা হয়, কেউ ওভার ইটিং করলে সমস্যা হয়। এইগুলো একটু মানে প্রত্যেকেই অ্যাসেস করতে হবে, নিজের ইনসাইটটা বিল্ড আপ করতে হবে যে আমি কোনটা খাবো কোনটা খাবো না, কতটা খাবো না, কোন সময় খাবো কোন সময় খাবো না, এবং খাওয়ার পরে আমি কি করব, খাওয়ার পরে কি আমি সঙ্গে সঙ্গে শুয়ে পড়বো, না খাওয়ার পরে আমি জল খাবো কতটা, না জলটা অন্য সময় খাবো। এই জিনিসগুলো একটু আলোচনা করে নিলে, শিখে নিতে পারলে এই রিফ্লাক্স থেকে কিন্তু অনেকটাই মুক্তি পাওয়া যাবে। আমার নেক্সট কোয়েশ্চেন এটাই ছিল স্যার, যে একটা মানুষ হয়তো হেভি মিল নিয়ে বিছানায় গিয়ে শুয়ে পড়ছে, লাঞ্চ করলো বিছানায় গিয়ে শুয়ে পড়লো, বা ডিনার করলো বিছানায় গিয়ে, এইটাতে আপনি বলুন যে খাওয়ার ঠিক কতটা টাইম গ্যাপ দিয়ে আমাদের বিছানায় রেস্ট করা উচিত? অ্যাকচুয়ালি খাবার পরেই যদি শুয়ে পড়ে, তাহলে যেটা হবে, একটা কলসিকে যদি শুয়ে দেওয়া হয়, তার পেটের মধ্যে যে জলটা আছে সে কিন্তু আস্তে আস্তে গড়িয়ে বেরিয়ে যাবে। এক্ষেত্রেও শিখছে, স্টমাকটা একটা তো থলির মতো জিনিস, তার মধ্যে খাদ্য আছে, ফ্লুইড আছে, জল আছে, অ্যাসিড আছে, জারক রস সব আছে। সেটা যদি অ্যাপরাইট পশ্চারে থাকলেও কিন্তু টেন্ডেন্সি উইথ গ্র্যাভিটি নিচের দিকে নামে, কিন্তু যদিও শুয়ে পড়ে তাহলে কিন্তু ন্যাচারাল টেন্ডেন্সিতে গড়িয়ে ও খাদ্যনালীর মধ্যে চলে আসার প্রবণতাটা বেশি হবে, তাহলে ডাইজেশনটা হ্যাম্পার হবে এবং তার সিমটমসটা বেশি হবে। কাজেই খেয়ে উঠেই শুয়ে পড়াটা ঠিক নয়, বিশেষ করে এই সমস্ত যারা সিমটমসগুলোতে ভুগছে। আর খেয়ে উঠে জল খেয়ে নেওয়াটাও কিন্তু খুব মানে বুদ্ধিমানের কাজ নয়। তাহলে কেউ জল যত বেশি খাবে তত ডাইলুট হয়ে যাবে জিনিসটা, তত রিফ্লাক্সের চান্সটা বেড়ে যাবে, মানে এনজাইমগুলো আরো ডাইলুট হয়ে যাবে, ভিতরে ভলিউমটা বেড়ে যাবে স্টমাকের মধ্যে, তাহলে কিন্তু তার অ্যাসিড রিফ্লাক্সের প্রবণতাটা বেড়ে যাবে। এই জলটা অন্য সময় খাওয়াটাই ভালো। আপনি বলছেন তৎক্ষণাৎ খাবার শেষেই যে একটা জল খাওয়ার অনেকে থাকে, কন্ট্রোল করা ভালো। আর খেয়ে উঠেই শুয়ে না পড়া ভালো, অ্যাটলিস্ট 2 ঘন্টা পরে শুতে যাওয়া, একটু হাঁটাচলা করলাম যাতে খাদ্যটা তলায় নেমে গেল। আর প্লাস একটু হাঁটাচলা, রিল্যাক্সেশন থাকলে, মেন্টাল রিল্যাক্সেশন থাকলেও সেটাও কিন্তু তার একটা সেন্সিটিভিটি, এটা একটা খুব ইম্পর্টেন্ট জিনিস। মানে একই রকম সমস্যা দুজন মানুষের আছে, একজন সেটা নিয়ে ছটফট করছে, একজন করছে না, তার কারণ তার সেন্সিটিভিটি। একজন মানুষ একই রকম ভাবে সেন্সিটিভ, সংবেদনশীল। তো একই অ্যাসিড এক্সপোজার হচ্ছে দুজনের ক্ষেত্রে, কিন্তু একজন সেটার জন্য মানে একদম পাগল হয়ে যাওয়ার মতো হচ্ছে, আর একজন কিছু করছে না। এই হাইপার সেন্সিটিভিটি অফ ইসোফেজিয়াল মিউকোসা, এটাও একটা বড় ফ্যাক্টর। এই সেন্সিটিভিটিটা কিন্তু তখনই কমবে যদি তার মেন্টাল স্টেট অফ মাইন্ডটা একটু রিল্যাক্স থাকে।
স্যার ওজন বেশি থাকলে সেটা কি একটা কারণ হতে পারে? ওজন বেশি থাকলে ডেফিনেটলি একটা বড় কারণ। ওবেসিটি তো একটা রিফ্লাক্সের বড় কারণ, কারণ ওজন বেশি থাকা মানে অ্যাবডোমিনাল ক্যাভিটি ইজ ফুল অফ ফ্যাট। রাইট। আর স্টমাকটা একটা থলির মতো, আমি যখন খাবারটা স্টমাকে চালান করছি তাকে থলিটাকে ফুলতে দেওয়ার বা জায়গা দিতে হবে। ভেতরে যদি চারপাশে যদি ফ্যাট দিয়ে ভরা থাকে তাহলে ওটা জায়গা পাচ্ছে না, তাহলে কেউ ন্যাচারাল টেন্ডেন্সি হচ্ছে ও বাইরের দিকে বেরিয়ে আসছে, তাহলে অ্যাসিড রিফ্লাক্সটা বেশি হবে। স্যার চা, কফি বা ভাজা, মিষ্টি এই চারটে জিনিস সম্পর্কে আপনি কি বলবেন এই ক্ষেত্রে? মানে সেগুলোকে একটু রেস্ট্রিক্টেড অ্যামাউন্টে খাওয়া উচিত মানুষের? রেগুলার যখন মানুষ ইনটেক করছে, খুব চা খাচ্ছে 5 কাপ 6 কাপ 7 কাপ, লিমিটটা কোথায়? অ্যাকচুয়ালি দুধ চা খেলে অনেকে দেখা গেছে যে রিফ্লাক্সের প্রবণতাটা বেশি হয়ে যায়, বিশেষ করে দুধ চা যদি বারে বারে খায় এবং খালি পেটে দুধ চা, এবং অনেকে চায়ের সঙ্গে অভ্যেস হচ্ছে একটু সিগারেট খাওয়া বা একটু বিড়ি খাওয়া, এইগুলো অভ্যেস আছে। তো এই চা প্লাস সিগারেট এইটা কিন্তু খুব ডেঞ্জারাস মানে কম্বিনেশন। চাও খাচ্ছি সিগারেট সাথে স্মোকও করছি, এই দুটো কিন্তু এটা কিন্তু খুব ডেঞ্জারাস একটা কম্বিনেশন ফর রিফ্লাক্স ডিজিজ। এবং আমি এটাও দেখেছি স্যার, খাবার খেয়ে অনেকের হ্যাবিট থাকে খাবার খেয়েই স্মোক করা। হ্যাঁ, খাবার খেয়ে স্মোক করার একটা হ্যাবিট থাকে। এগুলো কিন্তু স্মোকিংটা কিন্তু অনেক সময় দেখা গেছে যে অ্যাসিড সিক্রিশনটা বাড়িয়ে দেয়। অনেক সময় যে স্মোকিং যারা করে তাদের কি হয়, মুখের মধ্যে না একটা বাইকার্বনেট সিনথেসিস হয়, নর্মালি সবারই হয় মুখের মধ্যে। সেই বাইকার্বনেটটা কি হয়, যখন ও সোয়ালো করছে ওটার নিচে গিয়ে নর্মাল যে অ্যাসিডটা খাদ্যনালীতে চলে আসে ওটাকে নিউট্রালাইজ করে দেয়। এটা হচ্ছে নর্মাল ডিফেন্স মেকানিজম। মানে বডি এইভাবেই তৈরি হয়েছে যে খাদ্যের মধ্যে মুখের মধ্যে বাইকার্বনেট তৈরি হয়, সেই বাইকার্বনেটটা নিচে গিয়ে যদি কোনো অ্যাসিড উপরে উঠে আসে ওটাকে নিউট্রালাইজ করে দেয়। কিন্তু যারা স্মোকিং করে তাদের মুখটা ড্রাই হয়ে যায়, তাদের ওই সিক্রিশনটা কমে যায়, বাইকার্বনেট সিক্রিশনটা কমে গেলে কি হয়, তাদের ওই ন্যাচারাল ডিফেন্স মেকানিজমটা ফেল করে। তখন কি হয়, অ্যাসিডটা আলসার করতে বেশি সাহায্য করে, তখন ওই ইসোফেজিয়াল আলসার, ইসোফেজিয়াইটিস, ইসোফেজিয়াল স্ট্রিকচার এগুলো হওয়ার চান্সটা অনেক বেড়ে যাচ্ছে। দই বা প্রোবায়োটিক বা ফার্মেন্টেড ফুড, এই কথাগুলো আমরা এখন খুব শুনি, ফার্মেন্টেড ফুড, প্রোবায়োটিক বা প্রিবায়োটিক। তো স্যার এগুলোর কি কোনো রোল আছে অ্যাসিড কন্ট্রোল করার জন্য? অ্যাসিড কন্ট্রোল করতে অ্যাজ কিছু সেরকম রোল নেই। এইগুলো এখন এত চল হয়েছে তার একটা কারণ আমাদের খাদ্যাভ্যাসের মধ্যে একটা পরিবর্তন হয়ে গেছে। কারণ আমাদের খাবারের মধ্যে প্রচুর কিন্তু প্রিবায়োটিক প্রোবায়োটিক প্রচুর মজুদ আছে, কিন্তু আমরা যে খাবারগুলো এখন খাচ্ছি সেই খাবারগুলো হচ্ছে প্যাকেটজাত খাবার, উইথ প্রিজারভেটিভস থাকে, তার মধ্যে কালারিং এজেন্ট থাকে, লেবেলিং এজেন্ট থাকে, অ্যাডিটিভস থাকে, গন্ধ ভালো হবে, কালার ভালো হবে, তার সঙ্গে কিছু অ্যান্টিব্যাকটেরিয়ালও থাকে। এইগুলো থাকার ফলে কি হচ্ছে, এগুলো নর্মালি যে ইন্টেস্টিনের মধ্যে কিন্তু আমাদের প্রচুর ব্যাকটেরিয়া আছে, নর্মাল ব্যাকটেরিয়া, সেগুলো কিন্তু হেল্পফুল ব্যাকটেরিয়া, তার ডাইভার্সিটি প্রচুর, মানে প্রচুর বৈচিত্র্যপূর্ণ মানে ব্যাকটেরিয়াল কলোনি আছে ভিতরে। তো এখন কি হচ্ছে, এই প্রিজারভেটিভগুলো খাওয়ার ফলে কি হচ্ছে, ব্যাকটেরিয়া কাউন্টটা কমে যায়, ইন্টেস্টিনের মধ্যে যে ব্যাকটেরিয়া কাউন্টটা কমে গেলে কি হয়, তার ডাইভার্সিটিটা কমে যায়। অনেকগুলো ধরন থাকে, সেই ধরনগুলো আস্তে আস্তে কমে কতগুলো পার্টিকুলার কয়েকটা ব্যাকটেরিয়া বেশি থাকে। এখন সেই ব্যাকটেরিয়াগুলো হেলদিও হতে পারে আবার আনহেলদিও হতে পারে, এবং সেই জন্যই এই সমস্ত যে ইন্টেস্টিনাল ইনফ্লামেশনটা বেশি হয়, নানা রকমের সমস্যাগুলো আসছে আজকালকার দিনে। তো সেই ক্ষেত্রে ওই প্রিবায়োটিক বা প্রোবায়োটিক আলাদা করে খাওয়া যেতে পারে, অনেকে খায়, এবং তার মধ্যে দইটা হচ্ছে সবথেকে ন্যাচারাল একটা হোমমেড প্রোবায়োটিক, সেটা খেলে কোনো অসুবিধা কিছু নেই, এবং এটাতে ন্যাচারাল ওই মাইক্রোবায়োটা, যেটা যে ইন্টেস্টিনাল মাইক্রোবায়োটাকে কিন্তু প্রিজার্ভ করতে খুব হেল্প করে। স্যার এই রিলেটেড আরেকটা কোয়েশ্চেন করি, সেটা আমার খুব মনে আসছে, সেটা হচ্ছে স্যার দইটা যে হোমমেড দইটা যে বানানো হবে সেটা কি গরুর দুধে বানানো বেটার নাকি স্কিম বা ডবল টোন দুধে বানানো? না, সেটা ডিপেন্ড করছে তার মেটাবলিক স্টেটের উপরে। কারণ যদি স্কিম মিল্ক আর নর্মাল মিল্কের মধ্যে তফাৎ হচ্ছে ফ্যাট কন্টেন্ট। এখন যদি কারোর কার্ডিয়াক প্রবলেম থাকে বা হাইপার লিপিডিমিয়াতে ভুগছে বা যার ফ্যাট খাওয়াটা একটু রেস্ট্রিকশন আছে, তাদের ক্ষেত্রে স্কিম মিল্কের উপরে দই করাটাই ভালো। আর যদি নর্মাল পার্সন হয় তাদের ক্ষেত্রে নর্মাল দুধই খাবে, তাদের তো অসুবিধা কিছু নেই। আর কোলেস্টেরল, ট্রাইগ্লিসারাইড, লিপিড এগুলোকে আমরা যতটা ভয় পাই, এর কিন্তু একটা প্রয়োজনীয়তা আছে। যেরকম অ্যাসিড, যেরকম আমরা ভয় পাচ্ছি, অ্যাসিডকে আমরা চাইবো যে জিরো হয়ে যায়, করা উচিত নয়। সেরকম লিপিড যতটা সম্ভব মিনিমাম করে দিই, কিন্তু সেটাও করা খুব একটা মানে সায়েন্টিফিক্যালি বৈজ্ঞানিকভাবে, কারণ ওইগুলো আছে, ওগুলোর তো কাজ আছে শরীরের মধ্যে। তো নর্মাল একটা তো ব্রেন ফাংশনের জন্য কাজে লাগে, তার ফার্টিলিটির জন্য কাজে লাগে, নানা কাজে, তার হরমোন তৈরি করতে কাজে লাগে, স্কিনের জন্য কাজে লাগে। কাজে ওটাকে জিরো করে দেওয়াটা যুক্তিযুক্ত নয়। কিন্তু কিছু কিছু কন্ডিশন আছে যেখানে করোনারি আর্টারি ডিজিজ, তার হয়তো 2-3 বার স্টেন্টিং হয়ে গেছে বা বাইপাস হয়ে গেছে, তাদের ক্ষেত্রে রেস্ট্রিকশন করতেই হবে।
কিন্তু সবাইকে একদম ব্ল্যাঙ্কেটলি আমি বলে দিলাম কারণ কোলেস্টেরল 0 করে দেবো, কোলেস্টেরল মিনিমাম করে দেবো, এটা কিন্তু কোনো এটা কিন্তু বৈজ্ঞানিকভাবে যুক্তিযুক্ত নয়। স্যার অনেক কিছু জানলাম এই গ্যাস, অম্বল, অ্যাসিডিটি নিয়ে। এবার একটু সাধারণ মানুষের বোঝার জন্য কিভাবে এটাকে ডায়াগনোজ করা যায় এবং কি ট্রিটমেন্ট আছে সেটা যদি একটু বলেন। এই রিফ্লাক্স ডিজিজ এর চিকিৎসা বলতে একটা হচ্ছে এম্পেরিক্যাল থেরাপি, এম্পেরিক্যাল চিকিৎসা মানে ক্লিনিক্যাল ডায়াগনোসিস, এটাই ম্যাক্সিমাম ক্ষেত্রে করা হয়। যে আমার গলা বুক জ্বালা করলো, আমার গলার কাছে খাদ্য উঠে আসছে, টক জল উঠে আসছে, রিফ্লাক্সের সিমটমসগুলো যেগুলো আমরা আগেই আলোচনা করে নিয়েছি সেগুলো দেখা দিচ্ছে, সেক্ষেত্রে অ্যাসিড হচ্ছে মূল কালপ্রিট। তাহলে আমাকে অ্যাসিডটাকে এনিহাও কমিয়ে রাখতে হবে। তো অ্যাসিড কমাতে গেলে অ্যাসিড সাপ্রেসেন্ট যে সমস্ত ওষুধগুলি আছে সেগুলি খেতে হবে, যেমন প্যান্টোপ্রাজল গ্রুপের ওষুধ, র্যাবিপ্রাজল গ্রুপের ওষুধ বা র্যানিটিডিন গ্রুপের ওষুধ। এইগুলি খেলে অ্যাসিডটা কিছুটা সাপ্রেসড হয়ে থাকবে, সাপ্রেসড হয়ে থাকলে তার সিমটমস কম হবে। এরপরে যেটা হচ্ছে তার লাইফস্টাইল এবং খাদ্যাভ্যাস, সেগুলো আমরা অলরেডি আলোচনা করে নিয়েছি। এরপরে এইটা করার পরেও যদি দেখা যায় অনেক পেশেন্ট আসে বা অনেক রোগী থাকে যে ওষুধগুলো খাচ্ছে, সে ভালো হয়ে যাচ্ছে, যেই ওষুধ ছেড়ে দিচ্ছে তার আবার সেই আগের অবস্থায় ফিরে আসছে। তো এইরকম যদি বারে বারে হতে থাকে সেক্ষেত্রে কিন্তু পরীক্ষা নিরীক্ষার সাহায্য নিতে হবে, কারণ এই সিমটমসগুলোর পেছনে এর ছদ্মবেশে আরও কিছু অসুখ লুকিয়ে আছে কিনা সেটা আমাদের ডায়াগনোসিস করতে হবে, বা এই রিফ্লাক্স সিমটমসের কোনো কমপ্লিকেশন ডেভেলপ করছে কিনা সেগুলো আমাদের ডায়াগনোসিস করতে হবে। তার জন্য যেরকম এন্ডোস্কোপি একটা ট্রিটমেন্ট, ইনভেস্টিগেশন এক ধরনের এন্ডোস্কোপি করা যেতে পারে। পিএইচ মেট্রি বলে একটা আছে, তার অ্যাসিডের কতটা মাত্রা আছে ইসোফেগাসের মধ্যে সেইটা বোঝা যেতে পারে। এছাড়াও হায়াটাস হার্নিয়া বলে এক ধরনের কন্ডিশন আছে যেখানে জন্মগতভাবেই তার খাদ্যনালী এবং পাকস্থলীর মধ্যে জাংশন, সেই জায়গাটা ঢিলে থাকে বা উইক থাকে, তো সেইটা আছে কিনা সেটাও এন্ডোস্কোপির মাধ্যমে ডায়াগনোসিস করা যায়। এইগুলো করে এবং তার অ্যাপ্রোপ্রিয়েট ট্রিটমেন্টের দিকে তাকে এগোতে হবে, কারণ সবসময় ওষুধ সারা জীবন ধরে খেয়ে যাওয়া যেরকম একটা খুব যুক্তিযুক্ত নয়, আবার ওষুধ ছাড়া যদি কারো সিমটমস সবসময় চলতে থাকে সেটাও তার পক্ষে ভালো নয়। কাজে এর একটা মধ্যবর্তী একটা পন্থা অবলম্বন করতে হবে, যাতে রোগটাকে ডায়াগনোসিস করা, তার কমপ্লিকেশন হচ্ছে কিনা দেখা, এবং সেই রোগের সিমটমসের পেছনে আর কোনো রোগ লুকিয়ে আছে কিনা সেটা ডায়াগনোসিস করা। এইভাবেই আমাদের এগোতে হবে। মানে ছোট একটা জিনিস সেটা হচ্ছে অ্যাসিডিটি, সেখান থেকে কিন্তু অনেক বড় জিনিস ঘটতে পারে, তো সেটা আগে থেকেই বুঝে সেটাকে নিয়ন্ত্রণে রাখাটা খুব ইম্পর্টেন্ট। বিশেষ করে যদি কোনো রোগী দীর্ঘদিন ভালো আছে, হঠাৎ করে তার অ্যাসিড সিমটমস হতে শুরু করলো, হঠাৎ করে তার বমি হতে শুরু করছে, একটুখানি খেলেই পেট ভার হয়ে যাচ্ছে, এগুলো হচ্ছে সেকেন্ডারি রিফ্লাক্সের সিমটম। সেকেন্ডারি রিফ্লাক্স মানে তার হয়তো স্টমাকে কোনো গ্রোথ চলে এসে গেছে, গ্যাস্ট্রিক আউটলেট অবস্ট্রাকশন, স্টমাকের মধ্যে কোনো গ্রোথ বা টিউমার ডেভেলপ করেছে, খাদ্যটা নিচের দিকে নামতেই পারছে না, সে সবসময় স্টমাকের মধ্যে জমে থাকছে এবং সেটা উপরের দিকে উঠে, তখন এন্ডোস্কোপি করে দেখতে হবে। এগুলো বিশেষ করে সেকেন্ডারি রিফ্লাক্স, এবং এটা কিন্তু বিশেষ করে বয়স্ক মানুষদের ক্ষেত্রে এইটাকে সন্দেহটা বেশি হয়। কাজে সেই বয়স্ক মানুষদের ক্ষেত্রে হঠাৎ করে যদি রিফ্লাক্সের সিমটম আসতে শুরু করলো, হঠাৎ করে তার বমি বমি ভাব হচ্ছে, খিদে কমে যাচ্ছে, ওজন কমে যাচ্ছে, বা বমি হয়ে যাচ্ছে, খেতে পারছে না, তাদের ক্ষেত্রে কিন্তু এন্ডোস্কোপি করে দেখা দরকার। স্যার খুব ছোট বাচ্চাদের ক্ষেত্রে, ধরুন 6 বছর, 8 বছর, 10 বছর, এই ক্ষেত্রেও কি বাচ্চাদের ক্ষেত্রে এটা হতে পারে? বাচ্চাদের ক্ষেত্রেও কিন্তু অ্যাসিড রিফ্লাক্সটা খুব কমন। বিশেষ করে একদম বাচ্চা যাদের, একটা বার্পিং বলে একটা কথা আছে। বার্পিং মানে কি, খাওয়ানোর পরে খাওয়ার সঙ্গে বাচ্চারা একটু কিছুটা পরিমাণে হাওয়াও গিলে ফেলে, হাওয়াও চলে যায়, এবং সেই হাওয়াটা যখন সে বার করার চেষ্টা করে তখন হাওয়ার সঙ্গে তার ফুডটাও রিগার্জিটেট করে বেরিয়ে আসে। বাচ্চাদের ক্ষেত্রে এটা খুব কমন। সেই জন্য কি হয়, বাচ্চাদের খাওয়ানোর পরে বাচ্চাকে বুকে আপরাইট পশ্চারে নিয়ে পিঠে একটু আস্তে আস্তে করে চাপড়ে দিতে থাকে, ভেতরে হাওয়াটা বেরিয়ে যায়, তাতে রিগার্জিটেশনটা কমে যায়, যেটাকে আমরা ঢেকুর তোলা বলি। এই জিনিসটা একদম বাচ্চাদের ক্ষেত্রে খুব কমন। তারপরে যত আস্তে আস্তে বাচ্চা বড় হতে থাকে এটা আস্তে আস্তে কমতে থাকে, এবং এই রিফ্লাক্সটাও আস্তে আস্তে তখন কমতে থাকে। কারণ বাচ্চাদের বা অ্যাডোলেসেন্ট পিরিয়ডেও কিন্তু রিফ্লাক্স হয়, বিশেষ করে যারা একটু ওবেসিটি, একটু বেশি মোটাসোটা বাচ্চা যারা থাকে তাদের ক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে রিফ্লাক্সের সিমটমসটা হতে পারে। আরেকটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন মাথায় আসছে স্যার, সেটা হচ্ছে যে দুটো রোগ, যেমন ক্যান্সার এবং ডায়াবেটিস, এই দুটোর ক্ষেত্রে কি কোনোখানে এই দুটো রোগ থেকে কি অ্যাসিড রিফ্লাক্স আসতে পারে? ডায়াবেটিস থেকে তো অ্যাসিড রিফ্লাক্স হতেই পারে। ডায়াবেটিস, লং টার্ম ডায়াবেটিস, আনকন্ট্রোল ডায়াবেটিস হলে কি হবে, ডায়াবেটিসের একটা কমপ্লিকেশন হচ্ছে অটোনমিক
নিউরোপ্যাথি, নিউরোপ্যাথি। যেখানে হচ্ছে কি স্টমাকের যে মুভমেন্ট সেটা কমে যায়, যেটাকে কমে বলে যায়। ডায়াবেটিক গ্যাস্ট্রোপ্যারাসিস। ডায়াবেটিক গ্যাস্ট্রোপ্যারাসিস মানে কি হলো, স্টমাকটা নর্মালি খাদ্য খেলে আস্তে তলায় যাচ্ছে। আস্তে আস্তে তলার দিকে নেমে যায় খাবারটা, স্টমাকের পেরিস্টলসিস হয়, মুভমেন্ট হয়। ডায়াবেটিক গ্যাস্ট্রোপ্যারাসিসে এই জিনিসটা হয় না, স্টমাকটা একদম স্লাগিশ হয়ে চুপ করে বসে আছে, তো কোনো মুভমেন্টই নেই, আপনি খাবার ভেতরে জমেই যাচ্ছে করতে করতে রিফ্লাক্সটা হয়ে যায়। আচ্ছা। কাজে ডায়াবেটিসের সঙ্গে রিফ্লাক্সের খুব একটা ওতপ্রোত সম্পর্ক আছে। আর ক্যান্সারের ক্ষেত্রেও যেটা বললাম সেকেন্ডারি রিফ্লাক্স, যেখানে হচ্ছে গ্যাস্ট্রিক আউটলেট অবস্ট্রাকশন হয়ে গেছে, স্টমাকের অ্যান্ট্রামে একটা গ্রোথ এসে গিয়ে খাদ্য নালীটাই মুখটাই ব্লক হয়ে গেছে, হুম। বিশেষ করে ওল্ড এজ পেশেন্ট, Old age তাদের ক্ষেত্রে কি হবে, খাবারটা তলার দিকে যেতেই পারবে না, মেকানিক্যাল অবস্ট্রাকশন, তাহলে তার রিফ্লাক্সের প্রবণতাটা বেশি হবে। তাই রিফ্লাক্স হলে সেক্ষেত্রে কিন্তু ওই প্যান্টোপ্রাজল গ্রুপের ওষুধ খেয়ে কিছু লাভ হবে না। কাজে এগুলোকে প্রপার ডায়াগনোসিসটা করা খুব Treatment জরুরি। অনেক পেশেন্ট এরকম আছে যাদের ক্ষেত্রে রিফ্লাক্সের সিমটমস নিয়ে আসে, তারা দীর্ঘদিন ধরে ওই অ্যাসিডের ওষুধ খেয়ে যাচ্ছে, ওভার দ্য কাউন্টার ওষুধ গিয়ে দোকান থেকে কিনে খাচ্ছে, সাময়িক আরাম পাচ্ছে, আবার ফিরে কাজে আসছে। বারে বারে যদি এই ধরনের সমস্যাগুলো ফিরতে থাকে তাহলে কিন্তু ইনভেস্টিগেশনটা দেখা অবশ্যই উচিত। করা উচিত। স্যার, এবার আমি একটা মিথ যেগুলো আছে আমাদের সেটা নিয়ে একটু কয়েকটা ছোট কোশ্চেন আপনাকে করবো। সেটা হচ্ছে যে দুধ কি অ্যাসিড তৈরি করে? না, দুধ অ্যাসিড তৈরি করে না, কারণ দুধের মধ্যে ক্যালসিয়াম আছে, বরং দুধ অ্যাসিডকে নিউট্রালাইজ করতে সাহায্য করবে। বরং কিন্তু দুধ থেকে অনেক সময় ফার্মেন্টেশন হয়, ল্যাকটোজ ইনটলারেন্স যাদের ক্ষেত্রে থাকে, ফার্মেন্টেশন হলে গ্যাস ফর্মেশন বেশি হয়, এবং গ্যাস ফর্মেশন বেশি হলে তখন তাদের পেটে একটা ফ্ল্যাচুলেন্স হয়, কারো কারো ডায়রিয়া হয়, অ্যাবডোমিনাল সিমটমস গুলো আছে। কিন্তু দুধ খেলে যে অ্যাসিড বেশি হয়ে যাবে এটা কিন্তু ভুল। এবং যখন এই সমস্ত ওষুধপত্র আমাদের ছিল না, মানে আজ থেকে ধরুন দীর্ঘদিন আগে যখন মডার্ন সায়েন্স অতটা ডেভেলপমেন্ট হয়নি, তখন কি দিয়ে চিকিৎসা হতো, কারণ অ্যাসিডের রিফ্লাক্সের সিমটমস দীর্ঘদিন ধরে আছে, তখন কি দিয়ে চিকিৎসা হতো? তখন চিকিৎসা হতো মিল্ক অ্যালকালি, মিল্ক খাওয়ানো হতো, তার সঙ্গে অ্যালকালি মানে চুনের জল খাওয়ানো হতো, মিল্ক অ্যালকালি দিয়ে তার ট্রিটমেন্ট করা হতো। স্যার, মেথির জল বা জিরা ভেজানো জল এগুলো কি আদপেই কোনো অ্যাসিড কন্ট্রোল করে? এটা ঠিক জানা যায় না যে মেথির জল খেলে, অনেকেই বলে জলটা কতটা সাহায্য করে, জলটা ডেফিনেটলি হয়তো হাইড্রেশনের জন্য মেনটেন করে, আর মেথির জল খেলে তার অ্যাসিড কমে যাবে কিনা আমার কোনো ধারণা নেই, যে কিন্তু মানে সায়েন্টিফিক কোনো প্রুফ কিছু নেই। স্যার, এবার আমি কয়েকটা কেস স্টাডি বেসড কয়েকটা কোয়েশ্চেন আপনাকে করবো, যেটা আমার কাছে কিছু লোকের কাছ থেকে আমার জানা। সেটা হচ্ছে বিয়ে বাড়ি বা কোনো পার্টি সেলিব্রেশনস, অনেক খাওয়া দাওয়া করেছেন, অ্যাবাভ 60 এজ এরকম কেউ, তো বাড়িতে এলো, হঠাৎ করে আসার পর উনি শুয়ে পড়লেন, মাঝরাত্রে প্রচণ্ড বুকে যন্ত্রণা, পেন হচ্ছে, সেক্ষেত্রে কী করণীয় স্যার? সেক্ষেত্রে করণীয়, ভোজ বাড়িতে ডেফিনেটলি বেশি খাওয়া হয়েছে, সঙ্গে হয়তো অ্যালকোহল থাকতেও পারে, নাও পারে। এই ধরনের রুগীরা যদি হঠাৎ করে মিডল অফ দ্য নাইটে সাডেন পেইন অ্যাবডোমেন হয়, তাহলে অ্যাসিড রিফ্লাক্সের কথা মাথায় থাকতে পারে, কিন্তু তার থেকেও আরও বড় কারণগুলো আমাকে ভাবতে হবে ফার্স্ট। অ্যাসিড রিফ্লাক্সের জন্য বাড়িতে অ্যান্টাসিড থাকলে সে খাওয়ানো যেতে পারে, কিন্তু সে কিছুক্ষণের মধ্যে যদি সেই সিমটমস ইমপ্রুভমেন্ট না হয়, তাকে ডেফিনেটলি হসপিটালে নিয়ে যেতে হবে, কারণ কার্ডিয়াক প্রবলেম, অ্যাকিউট মায়োকার্ডিয়াল ইনফার্কশনের যেরকম চান্স আছে, তার হয়তো গলস্টোন আছে, অ্যাকিউট পলিসিস্টাইটিস ডেভেলপ করে গেছে, হয়তো প্যাঙ্ক্রিয়াটাইটিস হয়েছে, অ্যালকোহল এবং হেভি ফুড খাওয়ার পরে প্যাঙ্ক্রিয়াটাইটিসের একটা সম্ভাবনা থাকে, কাজে প্যাঙ্ক্রিয়াটাইটিস হতে পারে। কাজে এইগুলোকে ইগনোর করে ফেলে রাখা বা বারে বারে ওই অ্যান্টাসিড খাইয়ে যাচ্ছি, এতে কিন্তু ভ্যালুয়েবল টাইমটা লস হয়ে যাচ্ছে। বিশেষ করে কার্ডিয়াক মায়োকার্ডিয়াল ইনফার্কশন বা ইসকেমিক হার্ট ডিজিজ যদি তার ডেভেলপ করে, করোনারি আর্টারি ডিজিজ যদি ডেভেলপ করে, তাহলে কিন্তু তার চিকিৎসার একটা উইন্ডো পিরিয়ড আছে, যত তাড়াতাড়ি চিকিৎসা করা যাবে তত তার মায়োকার্ডিয়াম প্রিজার্ভেশন থাকে। মানে ধরুন রেগুলারই তার বুকে চেস্ট পেন হচ্ছে বা বার্নিং সেন্সেশন হচ্ছে বা অম্বল হচ্ছে, তো সেটা শুধুমাত্র অম্বল নাও হতে পারে, এটা চেস্ট পেন থেকে তার কার্ডিয়াক প্রবলেমও আসতে পারে। কাজে সেইটা মাথায় রাখতে হবে। বারে বারে যদি হয়, সে যদি হেভি স্মোকার হয়, সে যদি ডায়াবেটিক হয়, সে যদি ডিসলিপিডিমিয়া বা কোলেস্টেরল ট্রাইগ্লিসারাইড হাই থাকে, তাদের ফ্যামিলিতে হয়তো কার্ডিয়াক প্রবলেমের হিস্ট্রি আছে, এবং তার ক্ষেত্রে যদি এরকমভাবে দীর্ঘদিন ধরে রিফ্লাক্স, অ্যাসিড রিফ্লাক্স, গলা বুক জ্বালা, বুকে ব্যথা হয়, তাকে কিন্তু কার্ডিয়াক কন্ডিশনটা তার ইভ্যালুয়েট করাটা জরুরি এবং অ্যাজ আর্লি অ্যাজ পসিবল করা উচিত, নাহলে হয়তো ভ্যালুয়েবল টাইমটা তার হয়তো চলে যাচ্ছে, তার ইসকেমিক কার্ডিয়াক প্রবলেম থাকতে পারে সঙ্গে। স্যার, লাস্ট কোশ্চেন আজকের জন্য, সেটা হচ্ছে স্যার, আজকাল প্রচুর মানুষ বিপিও আইটি সেক্টরে কাজ করেন, যাদের নাইট শিফট ওয়ার্ক থাকে,
তো সেখানে নাইট শিফট ওয়ার্ক যাদের থাকে তাদের লাইফ স্টাইলটা একদম আলাদা হয়। তারা রাত্রে যখন আমাদের ঘুমানোর কথা তখন তারা কাজ করছে, দিনের বেলা তারা ঘুমোচ্ছে। তো সেইখানে তাদের ক্ষেত্রে কি তাদের এই অ্যাসিডের প্রবলেমটা, বুক জ্বালার প্রবলেমটা, ইনডাইজেশনের প্রবলেমটা বা জিআরডি প্রবলেম বেশি দেখা যায়। তো সেক্ষেত্রে আপনি কি সাজেস্ট করবেন? এই যে নাইট শিফট ডিউটি যারা করেন, বিশেষ করে বিপিও তো বা এরা IT শুধু ডিউটি করেন, তো সে তো ডিউটি তো করতেই হবে, কাজের তো প্রয়োজন আছে, কাজ করতেই হবে। কিন্তু কাজের সঙ্গে তাদের আরও কিছু জিনিস জুড়ে যায়, জুটে যায়। যেরকম যারা নাইট শিফট কাজ করতে যায় তারা দেখা যায় তারা স্মোকিং করার প্রবণতা অত্যধিক বেশি হয়, এক্সেসিভ অ্যালকোহল কনজামশনের প্রবণতা বেড়ে যায়। তাদের ক্ষেত্রে কফি, কোল্ড ড্রিঙ্কস এই সমস্ত জিনিসগুলো খাওয়ার প্রবণতা প্রচুর বেড়ে যায়, কারণ তাদের একটা নর্মাল ফিজিওলজি থেকে একটু তারা দূরে চলে গেছে। সেই ফিজিওলজিটা দূরে চলে যাওয়ার জন্য তাদের মানসিকভাবে তারা কিন্তু একটু স্ট্রেসটা বেড়ে যায়, একটু মানসিকভাবে সে বিপর্যস্ত হয়ে থাকে। এবং সেই ক্ষেত্রে তাদের একটু কনসাসলি তাদের ভাবতে হবে যে সে কাজটা করছে তো তার নিজের প্রয়োজনে কাজটা করছে, এবং কাজটা করছে শরীর ভালো রাখা, সংসারকে ভালো রাখা, নিজের ফিনান্সিয়াল কন্ডিশনকে ইমপ্রুভ করে রাখার জন্য। তো কাজে সেইটা করতে গিয়ে তার স্বাস্থ্য কন্ডিশনটা যেন এমন কিছু অ্যাডিকশন বা এমন কিছু অভ্যাসের সে যেন দাস না হয়ে যায় যাতে তার এই স্বাস্থ্যটা আস্তে আস্তে খারাপ হয়ে যায়। এটা আমরা দেখেছি যারা বিপিওতে কাজ করে তাদের মধ্যে অ্যাডিকশন প্রবণতা অনেক বেশি। তাদের মধ্যে এই রাত্রিবেলা থাকতে থাকতে স্মোকিং, অ্যালকোহল বা অন্যান্য যে সমস্ত সাবস্টেন্স অ্যাবিউজ এগুলো তাদের ক্ষেত্রে বেড়ে যায়, এবং সেটা কিন্তু তাদের একটু কনসাসলি তাদের একটু কন্ট্রোল করা উচিত। তাহলে কিন্তু তাদের অ্যাসিড রিফ্লাক্সের সমস্যাটা যেরকম সমাধান হবে বা কম আসবে, তার সঙ্গে তার অন্যান্য প্রবলেমগুলো কিন্তু তাদের জীবনে কম আসবে। থ্যাংক ইউ সো মাচ স্যার, এত সুন্দরভাবে ব্যাপারটা আমাদের বোঝানোর জন্য। তো দর্শকবৃন্দদের জন্য বলবো যে আজকে আমরা যেরকম অনেক ইনফরমেশনস পেলাম ডক্টর পালের কাছ থেকে, সেরকম আপনারা যারা এরকম প্রবলেমে ভুগছেন বা রেগুলার ফেস করছেন সেটাকে ফেলে রাখবেন না। ওভার দ্য কাউন্টার ড্রাগস নিয়ে সেটাকে 1 দিন 2 দিন 3 দিন হয়তো আপনি কন্ট্রোল করবেন, কিন্তু তারপর কিন্তু সেটা লং টাইম গিয়ে আপনার নিজেরই ঘুরে একটা ক্ষতি করতে পারে। সেই জন্য সাবধানতা অবলম্বন করবেন, ভালো থাকবেন। যদি কোনো কোয়েশ্চেন থাকে নিশ্চয়ই আমাকে কমেন্ট বক্সে লিখবেন, এবং যদি মনে হয় তাহলে ডাক্তারবাবুর সাথে যোগাযোগ করবেন। আর আমার চ্যানেলটাকে দেখতে থাকবেন। সবাই খুব সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং হেলদি থাকবেন। নমস্কার।